5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এখনো অনুমতি পায়নি বিএনপি। একই দিন একই স্থানে আওয়ামী লীগের সমাবেশের কর্মসূচি ঘোষণা। রাজধানীর বনশ্রী থেকে 1.5 কোটি টাকা সহ জামায়াতের 5 নেতা আটক। 5 জানুয়ারি সামনে রেখে নাশকতার পরিকল্পনা ছিল বলছে পুলিশ। ভিক্ষুক ও ছিন্নমূলদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নিজ নিজ এলাকায় পুনর্বাসনের নির্দেশ। দেশে গণতন্ত্র নেই বলেই নির্বাচন পরবর্তী নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীন দল, বলছে বিএনপি। মিথ্যাচার করছে দলটি, পাল্টা অভিযোগ আওয়ামী লীগের। এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পালিয়েছে আসল বিএনপির নেতাকর্মীরা। ককটেলের বিস্ফোরণ, পুলিশের ফাঁকা গুলি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত। 5 জানুয়ারি সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর বনশ্রী থেকে প্রায় 1.5 কোটি টাকা সহ জামায়াতের 5 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়েরের কথা জানিয়েছে রামপুরা থানা পুলিশ। শনিবার বিকেলে বনশ্রী বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন পর্যবেক্ষণে রাখা ওই বাড়িটিতে শনিবার বিকেল 3টায় অভিযান শুরু করেন তারা। আটককৃত নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে রামপুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও বেশ কিছুদিন ধরে বি ব্লকের ওই বাসায় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী রহস্যজনকভাবে যাতায়াত করত। আটককৃত জামায়াত নেতাদের কাছে পাওয়া অর্থ 5 জানুয়ারি নাশকতার ব্যয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে বিলি করার পরিকল্পনা ছিল বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 6 জানুয়ারি মতিউর রহমান নিজামী সাহেবের আপিলের রায় আছে, সেই রায়কে কেন্দ্র করে তারা ওই রায়ের তারিখে তারা ব্যাপক নাশকতার পরিকল্পনা বিভিন্ন বিষয় নিয়ে তারা সেখানে মাঝে মাঝে আসে। তো উক্ত সংবাদের ভিত্তিতে বনশ্রীর বি ব্লকের একটা বাসার দোতলায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি। দুপুর 2:30-3টার দিকে আমরা প্রাথমিকভাবে যে তল্লাশি চালাই, তল্লাশিতে সেখানে বিপুল পরিমাণ জিহাদি বই পাওয়া যায়। মিস্টার গিয়াসউদ্দিন সাহেব হলো বাংলাদেশ জামাতের কেন্দ্রীয় আর্থিক বিষয়টা দেখাশোনা করে। সে এই টাকার কোনো কাগজপত্র নাই, টাকার উৎস সম্পর্কেও সে কোনো সুস্পষ্ট তথ্য দিচ্ছিল না। তদন্ত করে দেখবো যে এই টাকার উৎসটা কোথায় বা টাকাটা আর্নিংটা কিভাবে হয়েছে। 5 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সহ রাজধানীর 18টি স্থানে গণতন্ত্রের বিজয় দিবস পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুল সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করার লক্ষ্যে ঢাকা মহানগরী ছাড়াও দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় আওয়ামী লীগ শোভাযাত্রা ও সভা সমাবেশ করবে। রাজধানীর 18টি স্থানে দুপুর 2:30টা থেকে এই কর্মসূচি পালন করা হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নিলেও এখনো অনুমতি পায়নি বিএনপি। বিএনপির করা আবেদনের পরিপ্রেক্ষিতে সমাবেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। শনিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপির কমিশনারের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে অগ্রগতি জানার পর দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের এই কথা জানান। এই কারণেই আজকে এসেছি দলের পক্ষ থেকে যে আমাদের অনুমতির বিষয়টা কোন পর্যায়ে সেটা জানার জন্য এবং ওনাদেরকে একটু তাগিদা দেওয়ার জন্য যাতে আমাদের নির্ধারিত সময়ের আগে আমরা অনুমতি পাই। একজন দায়িত্ববান কর্মকর্তাই আমাদেরকে জানিয়েছেন আবেদনের বিষয়ে রমনা পুলিশ মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা রমনা এবং ট্রাফিক পুলিশের কাছে মতামত চেয়ে ওনারা অপেক্ষা করেছেন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এবং আমরা আশা করছি অচিরেই আমাদেরকে তারা রমনা পুলিশের ক্লিয়ারেন্স এবং ট্রাফিক পুলিশের ক্লিয়ারেন্স পাওয়া সাপেক্ষে আমাদেরকে অবহিত করবেন। ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেঁচে থাকার জন্য যারা অসম্মানজনক এ কাজ করে তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে সরকার। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফুটপাতে ছিন্নমূল মানুষের জন্য তাদের নিজ এলাকায় বাসস্থান তৈরি করে দেওয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ফুটপাথে বা রাস্তায় নামলে এমন ভিক্ষুকের ছবি চোখে পড়বে অহরহ।
বাংলাদেশে ভিক্ষাবৃত্তি করে এমন মানুষের সংখ্যা সরকারিভাবে নিরূপণ করা না গেলেও বাস্তবে এদের সংখ্যা কম নয়। বেসরকারি সংস্থার এক হিসেবে বলা হচ্ছে বাংলাদেশে 4 লাখ মানুষের পেশা ভিক্ষা, যাদের একটি বড় অংশ থাকে ঢাকায়। জাতীয় সমাজসেবা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই জানিয়ে দিলেন অসম্মানজনক এই পেশা বন্ধ করতে হবে। তিনি বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনের দায়িত্ব নেবে সরকার। আমি আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে বিশেষভাবে বলবো যে এই ভিক্ষাবৃত্তি যেন কেউ করতে না পারে। তাদের ঘর বাড়ি লাগবে, আমরা বিনা পয়সা ঘর বাড়ি করে দেবো। জীবন জীবিকার জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমরা করে দেব, কিন্তু এই ধরনের হীন কাজ তারা করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে রাস্তায় সে ফুটপাতে ঘর বাড়ি করে থাকে, অথবা শীতের সময় ফুটপাতে রেল স্টেশনে এখানে সেখানে মানুষ পড়ে থাকে বা এমনি ওখানে থাকবে। যখন এই ধরনের পরিবার দেখবেন বা কাউকে দেখবেন, সাথে সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। সেবামূলক কর্মকাণ্ডের নামে বিদেশ থেকে অর্থ এনে আগের সরকার আত্মসাৎ করেছে এমন উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, অসচ্ছল পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নই তার সরকারের লক্ষ্য। আমরা সরকারে এসেছি মানুষের সেবা করতে, জনসেবা করতে, সমাজের সেবা করতে। এতিমদের টাকা চুরি করে খাওয়ার জন্য আসি নাই, বা এতিমদের টাকা মেরে খাওয়ার জন্য আসি নাই। আমরা এতিমদের দিতে এসেছি, যে কত দিতে পারবো, কারণ আমরা নিজেরও তো বাবা মা হারিয়ে এতিম হয়েছে। কাজে এতিম হওয়ার কষ্ট বোধহয় আমি আর রেহান আমাদের থেকে আর কেউ বেশি জানে না। কাজে আমরা সেই এদেশে কোনো মানুষ এতিম থাকবে না, তাদের দায়িত্ব আমরা নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে, আমি নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিবন্ধীদের তালিকা করা হয়েছে। 14 লাখ প্রতিবন্ধীকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 6 লাখ প্রতিবন্ধীকে মাসিক ভাতা দেয়া হচ্ছে। এর আগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ব্রেইল বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আগামী 5 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের অনুমতি দেয়া হবে বলে আশা প্রকাশ করেন ফখরুল। আগামী 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে একটি শান্তিপূর্ণ জনসভা করবার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা আশা করছি যে তারা তাদের এই সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করবার জন্য আমাদের অনুমতি দেবেন। দমনমূলক ঘটনা চলছেই গত কয়েক বছর ধরে। এইভাবে গণতন্ত্রকে কখনো সাস্টেইনেবল করা সম্ভব হবে না। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য অবিলম্বে যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে বিরোধী দলের সঙ্গে কথা বলা, অন্যথায় উগ্রতাকে এবং জঙ্গিবাদকে প্রতিরোধ করা অত্যন্ত দুঃসহ হয়ে দাঁড়াবে। পৌর নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়া কোন ধরনের নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন বা ইঙ্গিত দিয়েছেন গতকালের বক্তৃতায়, সেটা কিছুটা হলেও অনুমেয়। উনি 1996 সালে যে নির্বাচন করেছিলেন সেই ধরনের নির্বাচনের ইঙ্গিত তিনি তার বক্তৃতায় দিয়েছেন। পশ্চিম বাংলা নির্বাচনের চেয়েও, যেখানে গণতন্ত্র ব্রিটিশ আমলে 1934 সালের নির্বাচন যদি আমরা হিসাবে ধরি প্রায় 100 বর্ষ পুরনো, সেই দেশের পৌর নির্বাচনের তুলনায় বাংলাদেশে গত 30 তারিখ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন অনেক বেশি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ছিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, আগামী 5 জানুয়ারি কর্মসূচির নামে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে বিএনপি। তথাকথিত কর্মসূচির নামে সন্ত্রাস করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীতে ইনস্টিটিউশনস অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। তারা ভাবছেন যে 5 তারিখে আবার কোন একটা কর্মসূচির নাম করে সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। আপনি যদি আবারও 5 জানুয়ারির নামে তথাকথিত কর্মসূচির নাম করে যদি কোনো নাশকতা বা সন্ত্রাস কর্মকাণ্ড করার স্বপ্ন দেখেন, বাংলার জনগণ আপনাকে যেভাবে আপনার সেই স্বপ্ন গুড়িয়ে দিয়েছে, ভবিষ্যতেও আপনাকে সেইভাবে সমুচিত শিক্ষা দিয়ে দিবে। কোনো ষড়যন্ত্র আপনার বাস্তবায়ন করার সুযোগ বাংলার জনগণ আপনাকে দেবে না।
প্রবাসের সময় আরো থাকছে, নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হলে 11 জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের। রোববার কালো ব্যাজ ধারণ। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পালিয়েছে আসল বিএনপি নামে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেলের বিস্ফোরণ ও পুলিশের ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী পুলিশ ও বিএনপি সূত্র জানিয়েছে, শনিবার বিকেল 3:30টার দিকে জাতীয় পতাকা হাতে ফকিরাপুল মোড় থেকে আসল বিএনপির শতাধিক সদস্য জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে দিতে বিএনপি কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। মিছিলটি দলীয় কার্যালয়ের কাছাকাছি এলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয়। এ সময় আসল বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যান। এ ঘটনার সত্যতা স্বীকার করে আসল বিএনপির নেতা কামরুল হাসান নাসিম গণমাধ্যমকে জানিয়েছেন, এ দফায় তারা কার্যালয়ে যেতে না পারলেও পরবর্তীতে ঠেকানো যাবে না। এদিকে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ইঙ্গিতে কয়েকজন দুষ্কৃতিকারী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিকেল 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রোটেকশনের একটি মিছিল আকস্মিকভাবে ঠিক পার্টি অফিসের সামনে আসার পরে এখানে আক্রমণ চালায়, ভয়ঙ্কর রকম এখানে আক্রমণ চালায়। তারপরে আমাদের প্রায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রায় 14 জন 15 জন নেতাকর্মী সেখানে আহত হয়। এইটা শুধু অনভিপ্রেত নয়, এটা গভীর নীল নকশার অংশ। দর্শক, নতুন বছরের সম্ভাবনা, পুরনো বছরের স্মৃতি, বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এসব নিয়ে কথা বলতে সম্প্রতি আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে এসেছিলেন শিল্পী দম্পতি, নাট্যজন জামাল উদ্দিন হোসেন এবং রওশন আরা হোসেন। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকার। দর্শক, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। প্রবাসে বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কৃষ্ণ। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন নাট্যজন জামাল উদ্দিন হোসেন এবং রওশন আরা হোসেন। জামাল উদ্দিন হোসেন এবং রওশন আরা হোসেন, আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। সমস্ত দর্শকদেরকে আমারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা থাকলো। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নতুন বছর। আজকের এই নতুন বছরে জামাল ভাই, আপনার অনুভূতি কি? নতুন বছর মানে তো শুধু একটা দিন নয়, নতুন বছর অনেক কিছু নিয়ে আসে একটা মানুষের জীবনে। নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়, নতুন প্রতিশ্রুতি নিয়ে আসে, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, নতুন সংকল্পের পথ করে দেয়। তো যে বছরটি চলে গেল, সেই বছরে অনেকের জীবনে অনেক সাফল্য আসে এবং ব্যর্থতাও আসে। তো সবাই চেষ্টা করে যে তাদের আগের বছরের সাফল্যটাকে ধরে রাখতে, আরো এগিয়ে নিয়ে যেতে এবং ব্যর্থতাকে ঝেড়ে ফেলতে। তবে আশা করি যে আমাদের প্রত্যেকের জীবনে নতুন বছর নতুন সাফল্য নিয়ে আসবে, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আপনারা এই নতুন বছরকে কিভাবে বরণ করলেন? আমাদের জীবনে কিন্তু নতুন একটা বছর আসা মানে আমাদের জীবন থেকে একটা বছর কমে গেল। নতুন বছরে আমি আশা করি আমরা যেহেতু দুজনের শিল্পী মানুষ, আমাদের যেন শিল্পকর্মটা আমরা আমাদের দর্শকের জন্য এই নতুন বছরে নতুন নতুন কাজ করতে পারি। সামাজিক দায়বদ্ধ থেকে যে কাজগুলো আমরা করি, সেই কাজগুলো যেন আমরা এই বছরে করতে পারি। এই গেল বছরটা কেমন ছিল? গেল বছরটা আমাদের নানান রকম সুখ দুঃখ কষ্টর মধ্যে দিয়ে গেছে, আনন্দও অনেক হয়েছে। আমরা শিল্পকর্ম করেছি, আমাদের মঞ্চে নাটক করেছি আমরা গত বছর দুটো, না? হ্যাঁ, আমাদের দলের ব্যানারে, আমাদের যে দল নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল ঢাকায়, সেই দলের ব্যানারেই এখানে নাটক করি আমরা, প্রযোজনাগুলো। সেই দলের ব্যানারে দুটো নাটক করেছি। জনতা রঙ্গশালা, এটা হচ্ছে 3 পেনি অপেরা ব্যাটল ব্রেস্টের তার বাংলা রূপান্তর। আর করেছি মনোজ মিত্রের স্মৃতিসুধা, একটি চমৎকার মিষ্টি নাটক। উনি একটা নির্দেশনা দিয়েছেন, আমি একটা নির্দেশনা। এছাড়া আমি আরেকটি নাটকের নির্দেশনা দিয়েছি এখানে, সুনীল গঙ্গোপাধ্যায়ের রাজা রানী। এটা যারা করেছেন তারা এটা নাম দিয়েছেন বন্ধনহীন প্রযোজনা। আমার তো মনে হয় গেল বছরটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। বিশেষ করে আমাদের
জাতীয় জীবনে বলছি বাংলাদেশের জাতীয় জীবনে আমি দেশে গিয়েছিলাম এবং সেখানে প্রচুর কর্মচাঞ্চল্য দেখেছি। উন্নয়নের কর্মকাণ্ড চলছে, বিশেষ করে ঢাকা শহরে রাস্তাঘাট, ফ্লাইওভার ইত্যাদি হচ্ছে। তারপরে মেট্রো রেলের প্রস্তুতি চলছে। এই সমস্ত কর্মকাণ্ডগুলো দেখে এসেছি। তাছাড়া তো শুনেছি যে পদ্মা সেতুর কাজ চলছে। এখানে তো আপনি জানেন যে সামনে বছরে না, আসলে 2016-তে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার জন্যে তো তোড়জোড় তো শুরু হয়ে গেছে। গত বছরে বিভিন্ন দলের যারা মনোনয়ন প্রত্যাশী তারা প্রচুর সভা করেছেন এবং ক্যাম্পেইন করেছেন এবং এই তাদের ক্যাম্পেইনে পুরো দেশটি সরগরম হয়ে আছে। আপনার দেখা ইংরেজি নববর্ষটি প্রবাসে কেমন? আমি প্রবাসে দু একজন বন্ধুর বাড়ি দাওয়াতে গেছি, আসার পর থেকে দু একটা দাওয়াতে গেছি। সেখানে ওনারা বিভিন্ন রকম নববর্ষের ডিশ যেগুলো তৈরি করে সেইগুলো তৈরি করেছেন, গান বাজনা হয়েছে, কিছু আমাদের বাংলাদেশের ভালো ভালো গানগুলো পরিবেশন করেছেন। এখানে বেশ ভালো গায়ক গায়িকা আছে, বিখ্যাত গায়ক গায়িকা আছেন, ওনারা গান পরিবেশন করেছেন এবং সবাই মিলে আনন্দ, গেমস, খেলা সবকিছু মিলেই করা হয়েছে। তবে আমার সব থেকে ভালো লাগে যেটা, আমি রাত্রির বেলা কিন্তু বসে আমার 11টা থেকে আমি টিভিটা আমার চ্যানেলটা খুলে CNN খুলে আমি আমার 31st নাইটের ওই প্রোগ্রামটা দেখতে খুব পছন্দ করি। এই নববর্ষ বা নতুন বছর যেটা, সেটা কি উদযাপন শুধুই উৎসব নাকি এর মধ্যে আরো অন্য কোনো তাৎপর্য রয়েছে? না, আসলে ইংরেজি নববর্ষ এটা তো বাংলাদেশের ঐতিহ্য ঠিক নয়, মানে বাঙালি ঐতিহ্য নয়, বাঙালির অতীত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, কিন্তু এটা আমাদের জীবনের অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে গেছে। আজকে পৃথিবী চলছে নতুন ইংরেজি বছরের ক্যালেন্ডার অনুযায়ী, সেই হিসেবে আমাদেরকেও চলতে হয়। আমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সেইভাবেই পরিচালিত হয়। কাজেই এটা এখন আমাদেরই উৎসব, সবারই উৎসব, এটা সারা পৃথিবীর উৎসব। তো সেই হিসেবে এটা পালিত হয় এবং আমার মনে হয় যে এই ধরনের একটা আনন্দ ঘন একটা মুহূর্ত এবং পেছনের স্মৃতি রোমন্থনের মুহূর্ত, এটা সবারই অংশগ্রহণে আরো উজ্জ্বল হয়ে ওঠে। এটা সবারই অংশগ্রহণ করা উচিত। তবে যে অনেক সময় যেটা হয়, অনেক সময় এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের উদযাপন কিছুটা উশৃঙ্খলতার দিকে যায়, সে ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। বিশেষ করে ঢাকা শহরে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে কিছু উচ্চবিত্ত মানুষের তরুণ তরুণী সন্তানেরা তারা একটু বেশি বাড়াবাড়ি করেন এবং তাতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। সেদিকে সবারই সচেতন থাকা উচিত। আমার জীবনের লক্ষ্য কি হবে সেটা স্থির করা উচিত, বিশেষ করে যাদের জীবনে এখন অনেকখানি বাকি আছে, তরুণ বয়সের যারা, তাদের সেই লক্ষ্যটা স্থির করা উচিত। এবং যে বছরটি চলে গেল, সেই বছরে যে ভুলভ্রান্তি ছিল, ব্যর্থতা ছিল, সেটাকে পাশে সরিয়ে দিয়ে আবার নতুন উদ্যমে কিভাবে কাজ করা যায় এবং জীবনকে এগিয়ে নিয়ে যায়, জীবনকে অর্থবহ করা যায়, সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া যায়, সেই ব্যাপারটা চিন্তা করা উচিত বলে আমি মনে করি। আপনার নতুন সংকল্প কি এই নতুন বছরে? আমার সংকল্প হচ্ছে আমি সব সময় যেন মঞ্চে ভালো ভালো নাটক করতে পারি, আমি যেন সুস্থ থাকি। আপনারা দোয়া করবেন আমরা দুজনেই যেন সুস্থ থাকি, ভালো থাকি, শক্তি থাকে, মঞ্চে যেন ভালো ভালো নাটক করে আমি আনন্দ দিতে পারি। আপনি কি মনে করেন আমাদের বাঙালি সংস্কৃতি বিকাশে এই নতুন বছরে আপনি কিছু অবদান রাখবেন? আশা তো করি অবশ্যই। সেই জন্যে আমার প্রধান লক্ষ্য হচ্ছে যে সুস্থ থাকা। যদি 2016 বছরটি যদি আমি বেঁচে থাকি, তাহলে যেন সুস্থভাবে বেঁচে থাকি এবং সৃজনশীল কিছু কাজ করতে পারি। প্রবাসে যে সমস্ত বাঙালিরা আছেন তারা যেন বাঙালির যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে ভাষা, যে সাহিত্য, তার প্রতি বিশ্বস্ত থাকতে পারেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তারা যত ঐক্যবদ্ধ হন, এই কামনা করি। আমি তো আশা করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই অগ্রগতির
ধারা আরও দ্রুতগামী হবে। যেমন কিছুদিন আগে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে, তার উন্নয়নের ধারা নিয়ে, এবং তিনি আশা করছেন যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের গতি মানে 8% গিয়ে পৌঁছবে। তো আমিও আশা করি যে জাতি যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে তাহলে 8% কেন, আরো দ্রুত গতিতে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। আপনাদের দুজনেরই বহু ভক্ত রয়েছে দেশে এবং প্রবাসে, তাদের জন্য আজকের এই নতুন বছরে আপনার বলা। আমি তো এত মিস করি আমার ভক্তদেরকে। আমার নাটক মিডিয়াতে এখন তো আর সেভাবে যায় না, পুরনো নাটক কিছু ঢাকায় হয় এবং আমার যারা দর্শক মাঝে মাঝে দেখা হলে কথা বলেন যে আপনার পুরনো নাটক দেখেছি। এখন আমি সেইভাবে আমার ওই দর্শকদেরকে আর আনন্দ দিতে পারিনি, এইটা আমার একটা কষ্ট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আবার যেন আমি দেশে ফিরে যেতে পারি এবং গিয়ে আবার নাটক করতে পারি। যারা অতীতে আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, জড়িত ছিলেন, দর্শক হিসেবে, সহকর্মী হিসেবে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানি এবং সবার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। নাটকজন জামাল উদ্দিন হোসেন এবং রচনা হোসেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। দর্শক, আজকে এই দুইজন গুণী ব্যক্তিত্ব যে মঙ্গল কামনা করলেন, সেই মঙ্গলের ছোঁয়া আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ এবং সুস্থতা, সেই আশাই করছি। আমরা এতক্ষণ দেখছিলাম শিল্পী দম্পতি জামাল উদ্দিন হোসেন এবং রওশন আরা হোসেনের সাক্ষাৎকারটি ধারণ করা হয় আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে। পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে জাতীয় পার্টির অনেক প্রার্থীকে ভয় ভীতি দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছিল। নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ভালো করত বলেও মন্তব্য করেন তিনি। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এরশাদ বক্তব্য রাখেন। এ সময় তিনি জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধী দলের ইমেজে দাঁড় করানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সুষ্ঠু ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সত্যিকার সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র নির্বাচন হতো, হয়তো জাতীয় পার্টি ভালো করতে পারত। আমাদেরকে বিরোধী দল বলে না, এই ইমেজ সংকটের জন্য আমি ভোট পাইনি। মানুষ আমাদের পছন্দ করে, ভোট দিতে চায়। যদি নেতা এখানে আছেন, অনেক অনুরোধ করবো, ওনার আগে সব কিছু এখন উনি মন্ত্রী নিয়েছিলেন, উনি যদি চান মন্ত্রী বাদ দিতে পারেন। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, আমি চাইলে আমার দায়িত্ব ছিল অব্যাহত নির্বাচন, তা যদি করতে পারি আমরা, তাহলে জাতীয় পার্টি সত্যিকার অপোজিশন পার্টি হবে। মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক না কেন, সরকার কোনোভাবেই তাদের ছাড় দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে মাদক বিরোধী এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না, আপনারা সেগুলি প্রমাণ হয়তো খুব স্পষ্টভাবে পেয়েছেন। এখানে যেই হোক, সে যত বড় শক্তিশালী হোক, কাউকে ছাড় উনি দেন না। মায়ানমারও বলছে যে তারা তাদের সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তারাও একটা সিদ্ধান্ত নেবে, যাতে এই যে বর্ডারের পাশে যে সমস্ত ইয়াবার কারখানা রয়েছে এগুলিকে সরিয়ে দেওয়ার তারাও একটা আমাদের যে প্রস্তাব দিয়েছে তাটা আলোচনা করবে। শিগগিরই নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর সেরাপ মিলনায়তনে ভিটা চাল বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিরাপদ খাদ্য আইন 2013 আমরা কার্যকর করতে যাচ্ছি। আমাদের নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করার জন্য যে কাজগুলো করার, বিধি তৈরি করা, কর্তৃপক্ষ তৈরি ইতিমধ্যে হয়ে গেছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, প্রবিধিমালা তৈরি হয়েছে এবং ফুড কোর্ট প্রত্যেকটা জেলায় জেলায় আদালত
স্থাপিত হয়েছে এবং আমরা পুরোদমে সেই কাজটা করতে যাচ্ছি। প্রবাসের সময় আরো থাকছে, পাঞ্জাবে বিমান ঘাঁটিতে হামলায় সেনাসহ 9 জন নিহতের ঘটনায় পাকিস্তানের নিন্দা। ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও সন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। এবং পরিচ্ছন্নতা অভিযানে মেয়র সাইদ খোকনের সঙ্গে রাজপথে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি। নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হলে আগামী 11 জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া রোববার থেকে কালো ব্যাজ ধারণ ও 7 জানুয়ারি অবস্থান ধর্মঘটেরও ঘোষণা দেওয়া হয়। 3 তারিখ থেকে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে শ্রেণীকক্ষে যাবেন। 7 তারিখে আমরা সকল বিশ্ববিদ্যালয়ে 11টা থেকে 1টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করব। দাবিগুলো যদি আমাদের না মানা হয় আমরা সকল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য আমাদের 11 জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি চলবে। সান্ধ্যকালীন কোর্সও কোনো বিশ্ববিদ্যালয়ে চলবে না, এটা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি এটা আমাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এবার দক্ষিণের মেয়র সাইদ খোকনের সঙ্গে অংশ নিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রাজধানী পুরান ঢাকার শাঁখারী বাজারে পরিচ্ছন্নতা অভিযানে গেলে মাশরাফি সহ অন্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর অভিযানের আগে সংক্ষিপ্ত সমাবেশে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে মাশরাফি ও পরিকল্পনা মন্ত্রীকে সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাবে সময়ের সংবাদ দল, জানবে সময় টেলিভিশন নিয়ে আপনার মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ ছিল উত্তরের জনপদ দিনাজপুর ও নীলফামারী। শনিবার সকালে সময়ের সংবাদ দল দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী চত্বরে দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ভিড় জমান অসংখ্য দর্শক। পরে তারা সময় সংবাদের কাছে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নীলফামারীতেও একইভাবে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানটি। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শ দেন দর্শকরা। থ্যাংক ইউ। আমি তারকুজ্জামান। ইতিহাস রয়েছে, আপনার কি মনে হয় যে সময় সংবাদ দর্শকের বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা সময় টিভিতে? আর যেটা অপছন্দ লাগে আপনাদের বিজ্ঞাপন বিরতিটা অনেক বেশি। সমসাময়িক যে ঘটনাবলী, সেই সমস্ত সমসাময়িক ঘটনাবলী অত্যন্ত গঠনমূলকভাবে এই চ্যানেলে প্রচার পায়। দুর্নীতি, অন্যায়, অবিচার সব সুন্দরভাবে তুলে ধরা হয়। সঠিকতার জন্য আমরা সময় টিভিটা আমি খুঁজি আর কি, যে আসলে সঠিক তথ্যটাকে এই জায়গাটা আমার মনে ঠিক মতো আসে। আপনারা যদি অন্যান্য যে চ্যানেলের যে নিউজগুলো, প্রধান প্রধান অংশগুলো, সেগুলো যদি এডিট করে একবার দেখাবার একটা উদ্যোগ নেন তাহলে মানে ভালো হয়। সময়ের যে কাজগুলো আমরা আজ পর্যন্ত দেখে আসছি সেটা আসলেই গঠনমূলক একটা কাজ হচ্ছে। এখানকার সম্পাদকীয় প্রোগ্রামটা আর যে সময় যে সংলাপ যে প্রোগ্রামটা সেটা খুবই ভালো, এবং এর সময়টা যদি আর একটু বাড়ানো হয় তাহলে অনেক ভালো হয়। মানুষের জন্য মেধা, মনন, চিন্তা চেতনার বিকাশ ঘটে, ঠিক সংবাদগুলো যেন সেই বস্তুনিষ্ঠ হয়, এটাই আমাদের। ভারতের উন্নতি ও সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়েই পাঞ্জাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের একটি বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন। শনিবার ভোরে চালানো এই হামলায় 3 সেনা সদস্য ও 4 জঙ্গি নিহত হয়। পরে সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও 2 জঙ্গি নিহত হয়। হামলার পর পাঞ্জাবের পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও এই ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তান সরকার।
শনিবার ভোরে পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার ঘটনার আধা ঘন্টা পর থেকেই শুরু হয় সাঁড়াশি অভিযান। আকাশে টহল দিতে থাকে হেলিকপ্টার। কয়েক ঘন্টার অভিযানের পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে কয়েকজন বন্দুকধারী। শুক্রবার ছিনতাই হওয়া পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়। সন্ত্রাসীদের ধরতে রাস্তার গাড়িগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের উন্নতি ও সমৃদ্ধিতে যারা ঈর্ষান্বিত তারাই এ ধরনের হামলা চালিয়েছে। এক টুইটার বার্তায় তিনি আরো বলেন, যারা এই হামলা চালিয়েছে তারা মানবতার শত্রু। হামলা প্রতিহত করায় ভারতীয় নিরাপত্তা বাহিনীরও প্রশংসা করেন তিনি। এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে পাক ভারত সম্পর্কের অগ্রগতিকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর। অন্যান্য প্রতিবেশী দেশের মতোই পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত, তবে সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। তবে এমন অবস্থায় পাক ভারত শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। পাকিস্তান হোকর আয়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরের মাত্র কয়েকদিন পরই ভারতীয় বিমান ঘাঁটিতে এমন সন্ত্রাসী হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। গেল বছরের আগস্টে পাঞ্জাবের গুরুদাসপুরে এক পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এদিকে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের ধারণা, প্রতিবেশী দেশ পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার মদদে এই হামলা চালিয়েছে জঙ্গিরা। এদিকে পাঠানকোটে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আমাদের টেলিফোনে কথা বলেছি পাকিস্তান প্রবাসী সাংবাদিক মাসকাত আহসানের সঙ্গে। পরিস্থিতিটি খুবই ভয়াবহ। পাকিস্তানের যে মিডিয়া, সেখানে যে মিডিয়াগুলো প্রফেশনাল, সেখানে বারবার অনুরোধ জানানো হচ্ছে যে বিষয়টিকে যেন বিবেচনা করা হয় ভারত পাকিস্তান সম্পর্ক উন্নয়নের যে প্রক্রিয়াটি চলছিল ওই দৃষ্টিকোণ থেকে। কিন্তু কিছু অপেশাদার মিডিয়া রয়েছে যারা ব্লেম গেম শুরু করেছে, অর্থাৎ ভারত বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান যেহেতু জঙ্গিদের অভয়ারণ্য, অভিযোগের আঙুল ওদিকেই যাচ্ছে। কিন্তু ভারতের পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে যে তারা দেখতে চাচ্ছে খুঁজে যে এই জঙ্গি গ্রুপটি পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে নাকি এটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে গিয়েছে। সুতরাং একদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এই হামলার ব্যাপারে সমবেদনা জ্ঞাপন করছে এবং আজকে পাকিস্তানে করাচিতে আইএস এর একজন শীর্ষ নেতা আবার গ্রেফতার হয়েছে। সুতরাং পাকিস্তানও যে একই রকম পরিস্থিতির মধ্যে রয়েছে এই বিষয়টিও এখানে স্পষ্ট। এবং ভারতও যেহেতু সম্পর্ক উন্নয়ন চায় এবং যুক্তরাষ্ট্র হয়তো লক্ষ্য করে থাকবেন, এরই মাঝে তারা বলে দিয়েছে ভারত পাকিস্তান একটি যুদ্ধ হতে যাচ্ছে। সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় না যে অতীতে যেভাবে প্রতিটি শান্তি আলোচনাকে ভেস্তে দেওয়া গেছে এবার সেটা দেয়া যাবে, কারণ ভারত এবং পাকিস্তান উভয় সরকারকেই এই বিষয়টি খুব খুঁটিয়ে দেখে তারপর একটি সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। সালে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর বসতে যাবে বাংলাদেশে। শনিবার ভারতের কেরালায় সাফের কার্যনির্বাহী কমিটির সভায় আসে এই সিদ্ধান্ত। পাশাপাশি এবছরের শেষে প্রথম সাফ ক্লাব কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে, আর আগস্টে ভারতে হবে চতুর্থ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সভা শেষে এসব জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। দ্বাদশ সাফের আয়োজক হবার দৌড়ে এগিয়েছিল ভুটান ও মালদ্বীপ, কিন্তু ভুটান নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আলোচনা হয় মালদ্বীপকে নিয়ে। কিন্তু বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা বিবেচনা করেই সাফের শীর্ষ কর্মকর্তা ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের মতামত অনুযায়ী সাফের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে। এর আগে 2003 ও 2009 সালের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। এছাড়া এক বছর পর পর সাফ ক্লাব কাপ ও আয়োজনের সিদ্ধান্ত আসে সভা থেকে। এর আগে আগস্টে প্রথমবারের মতো ভারতে বসবে নারী সাফের আসর। এটা পাকিস্তানে হওয়ার কথা ছিল। পাকিস্তানের প্রেজেন্ট সিচুয়েশনের জন্য আমরা এটাকে পাকিস্তান দিতে পারছি না। এবং সেকেন্ড কান্ট্রি অল্টারনেটিভ কি, স্পন্সরদের কথা হচ্ছে যে যেখানে তাদের মার্কেট আছে। সো সেকেন্ড মার্কেট ইজ বাংলাদেশ নাও। 2017-এর সাফ চ্যাম্পিয়নশিপ এটা ডিসেম্বরেই হবে এবং সেটা হোস্ট করবে বাংলাদেশ। ওমেন্স চ্যাম্পিয়নশিপ যেটা সাফের ওমেন্স চ্যাম্পিয়নশিপ এই বছর হওয়ার কথা, সেটা
টেন্টেটিভলি এটা ফিক্সড হয়েছে অগস্ট এন্ড থেকে সেপ্টেম্বর শেষ হবে এটা, এবং এটা হোস্ট করবে ইন্ডিয়া। ক্লাব ইজ সাবজেক্ট টু দ্য sponsors also, but it first championship will be held in Bangladesh. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের এখনো অনুমতি পায়নি বিএনপি। একই দিনে একই স্থানে আওয়ামী লীগের সমাবেশের কর্মসূচি ঘোষণা। রাজধানীর বনশ্রী থেকে 1.5 কোটি টাকা সহ জামায়াতের 5 নেতা আটক। 5 জানুয়ারি সামনে রেখে নাশকতার পরিকল্পনা ছিল বলছে পুলিশ। ভিক্ষুক ও ছিন্নমূলদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। নিজ নিজ এলাকায় পুনর্বাসনের নির্দেশ। দেশে গণতন্ত্র নেই বলেই নির্বাচন পরবর্তী নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীন দল, বলছে বিএনপি। মিথ্যাচার করছে দলটি, পাল্টা অভিযোগ আওয়ামী লীগের। এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পালিয়েছে আসল বিএনপির নেতাকর্মীরা। ককটেলের বিস্ফোরণ, পুলিশের ফাঁকা গুলি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।